This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার ঠোঁট কাটা স্পেশাল, আর ঠোঁট কাটা স্পেশালের শুরুতেই চমক। মেঘনা চাইতেই জল, প্রচলিত বাংলা প্রবাদের অর্থ কি? না, ডিকশনারি মানে প্রবাদের ডিকশনারি ইত্যাদি দেখার কোনো দরকার আপনাদের নেই, শুধু এই ছবিটা দেখুন তাহলে অনেকটা বুঝতে পারবেন। তৃণমূলের পতাকা নিয়ে মহাকুম্ভে ডুবে, মুখের স্লোগান জয় শ্রীরাম। যে স্লোগান শুনে বারবার রেগে যেতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। দেখো, ভদ্রতার একটা লিমিট আছে। আমি আমার গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি, সাহস কত বড় বিজেপির ফ্যাক্টরি বেঁধে আমাকে গালাগালি দিচ্ছে দাঁড়িয়ে। তোমরা কি ভাবো এদের আমরা যত্ন করে রেখে দিচ্ছি? বাইরের আউটসাইডার, দে আর নট বেঙ্গল লোকাল পিপল। উইল টেক অ্যাকশন, উইল টেক অ্যাকশন। माननीय मुख्यमंत्री ममता बनर्जी का मंच पर एक गवर्नमेंट का प्रोग्राम है, कोई पॉलिटिकल पार्टी का प्रोग्राम नहीं है। और पॉलिटिकल पार्टी का और गरम पब्लिक का प्रोग्राम है। मैं तो आभारी हूँ प्रधानमंत्री जी का, कल्चरल मिनिस्ट्री का, कि आप लोगों ने कोलकाता में प्रोग्राम बनाया, लेकिन किसी को आमंत्रण करके, निमंत्रित करके उसको बेइज्जत करना ये आपको शोभा नहीं देता। मैं फिर आप लोगों को कहेंगे, यही ऑन प्रोटेस्ट ऑफ दैट आई एम नॉट टेलिंग एनीथिंग। जय हिंद, जय बांग्ला। শুনলেন আপনারা, একটু স্মৃতি উস্কে দেওয়া হলো, মনে করানোর একটা আমরা মনে করলাম, আমরা দেখলাম মুখ্যমন্ত্রীর দলের পতাকা, তৃণমূল কংগ্রেসের পতাকা গায়ে জড়িয়ে ডুব দিতে দিতে স্লোগান তোলা হচ্ছে। তারা তুললেন, কিছুক্ষণ আগে যে ছবি দেখালাম, তারা জয় শ্রীরাম বলছেন। বিজেপির কাছে এ তো মেঘনা চাইতে জল, তাই না? এটা তো গেল, এর চেয়েও বড় সুযোগ চলে এলো বিজেপির হাতে। একেবারে ওই লোপ্পা ক্যাচ বলি আমরা, সেই লোপ্পা ক্যাচ, সেটাও মেঘনা চাইতে জল। কলকাতা কর্পোরেশনের হগ মার্কেটে অবস্থিত কলকাতা কর্পোরেশনের এডুকেশন ডিপার্টমেন্ট বা শিক্ষা দপ্তরের এই বিজ্ঞপ্তিটি প্রত্যেকটি সনাতনী বাঙালির হৃদয়ে ঘা দেবে। কলকাতার মেয়র জনাব ফিরহাদ সুহরাওয়ার্দী হাকিম, যিনি তার নিজের বিধানসভা ক্ষেত্রকে মিনি পাকিস্তান বলেন, দাওয়াতে ইসলামের কথা বলেন, অন্য ভিন ধর্মীদেরকে ইসলাম গ্রহণ করার কথা বলেন, সংখ্যালঘুদেরকে, মুসলমানদেরকে জনসংখ্যা বাড়িয়ে সংখ্যাগুরু হয়ে যাওয়ার কথা বলেন, তার আমলে এবার কলকাতা শহরে বিশ্বকর্মার ছুটি বাতিল করা হলো এবং বিশ্বকর্মার ছুটি বাতিল করে কলকাতা কর্পোরেশনের স্কুলগুলিতে ঈদুল ফিতরের ছুটি 2 দিন করা হলো। সারা ভারতবর্ষে ঈদুল ফিতরের ছুটি 1 দিন হয়, কিন্তু কলকাতা কর্পোরেশন যেহেতু জনাব ফিরহাদ সুহরাওয়ার্দী হাকিমের দ্বারা শাসিত, যিনি দাওয়াত ইসলামের কথা বলেন, তাই এখানে 2 দিন করা হলো। যে কারণেই আপনার বললাম যে মেঘনা চাইতেই জল পেয়ে গেল বিজেপি। কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের চিফ ম্যানেজার গতকাল সার্কুলার দিয়ে জানিয়েছেন, পুরসভার হিন্দি মাধ্যম স্কুলগুলোয় ঈদের ছুটি 2 দিন, বিশ্বকর্মা পুজোয় কোনো ছুটি নেই, বদলে ঈদে বাড়তি ছুটি। বিজেপি এমন লোপ্পাবল ছাড়ে? কিন্তু দুই নেতার দুরকম কথা শোনা গেল, সেক্ষেত্রে একটা সংশয় তৈরি হলো। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে পশ্চিমবঙ্গে ঈদুল ফিতরে ছুটি বাড়বে আর বিশ্বকর্মা পুজোর ছুটি কমবে, এটাই তো স্বাভাবিক। ঈদে 2 দিন কেন 4 দিন ছুটি দেন না? বিশ্বকর্মা ছুটিটাকে বন্ধ করে কেন? শিবরাত্রির সকালে বাঙালির জানা দরকার যে পশ্চিমবঙ্গটা পশ্চিমবঙ্গই আছে না পশ্চিম বাংলাদেশ ইতিমধ্যে হয়ে গেছে।
আগামী দিনে হয়তো দুর্গাপুজোর ছুটিও কমে যাবে এবং ঈদের ছুটি বাড়বে। মমতা বন্দ্যোপাধ্যায় তো খিলাফত শাসন ব্যবস্থা স্থাপন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। যে রাজ্যের মুখিয়া মাননীয়া অমৃত কুম্ভকে মৃত্যু কুম্ভ বলতে পারেন, তার মেয়র, তার প্রিয় ববি কলকাতা কর্পোরেশনে বিশ্বকর্মার ছুটি বাতিল করে ঈদের ছুটি দুদিন বাড়াবেন, সেটাই তো স্বাভাবিক। হিন্দুদের উপর আঘাত করে কেন? এতে কি মজা পান আপনারা? ইসলামিক দেশ পাকিস্তান, তারা সবে বারোতে একদিন ছুটি দেয়, আপনি দুদিন ছুটি দেন, কেন করেন এগুলো? সবাই বুঝতে পারছে কি চলছে পশ্চিমবঙ্গে। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় ডানহাত ফিরহাদ হাকিম সাহেব বলেছিলেন যে পশ্চিমবঙ্গে উর্দু ভাষীদের সংখ্যা বাড়াতে হবে, পশ্চিমবঙ্গে অন্যদেরকে দাওয়াত দিতে হবে ইসলামের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় সেই পথেই এগোচ্ছেন, আর নতুন তো কিছু না। সনাতনী বাঙালি ভাবুন আমরা কোন পথে চলেছি। 26-এ বিদায় করুন, না হলে আপনাকে বাংলা থেকে বিদায় হতে হবে। আমি বলেছিলাম এই সরকারটা মুসলিম লীগ 2 সরকার। মুখ্যমন্ত্রী তেলে বেগুনে হয়ে উঠেছিলেন। আমরা বেশি কিছু বললে উনি আবার বিধানসভার মধ্যে বলেন আমি কি মুসলিম লীগের নেত্রী নাকি। সরস্বতী পুজোর সময়ও এই কাণ্ড করেছিল মুখ্যমন্ত্রীর কলেজ, যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ আর হরিণঘাটায় পুজোয় বাধা দেওয়ার একটা অভিযোগ ওঠে। তখন বিধানসভায় তা নিয়ে হইচই করতেই শুভেন্দু সহ 4 জনকে সাসপেন্ড করা হয়। এই সরকার মোল্লাদের সরকার, এই সরকার মুসলমানদের সরকার, এই সরকারের মুখ্যমন্ত্রী মুসলিম তোষণকারী, হিন্দু বিরোধী, মুসলিম লীগ 2 এর সরকার। আমাকে বলেছে আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি আর আমি মুসলিম লীগ করি। হিন্দুদের জন্য, হিন্দু দেবদেবীর সম্মানের জন্য বলতে গিয়ে আমাকে আমার 3 কলিগকে সাসপেন্ড করেছে। আমি গর্বিত, আমি হিন্দু। বাবা, কবে থেকে উনি হিন্দু ধর্মের নেতা হয়ে গেলে? জেনে রাখুন, যিনি হিন্দু ধর্মের কথা বলছেন আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। আপনাকে আজকে বলছি, আমি ব্যানার্জি, আমি ব্রাহ্মণ, খুব ভালো লাগছে। হিন্দুদের কাছে যে আপনি কোশ্চেন মার্ক হয়ে গেছেন। মন্দির, একটা শিব মন্দির, সেই দেওয়ালে যেখানে আমি মাথা রেখে ঘুমাই, কাজে তোমাদের কারো কিছু করবার ক্ষমতা আমাকে নেই। আপনাকে যে বলতে হচ্ছে আমি শিব ঠাকুরের দিকে মাথা করে ঘুমাই, খুব ভালো লাগছে। লাইনে এসে গেছেন আপনি। হিন্দুদের এই সংঘ শক্তি দিদির প্রাণে ভয়, আরে দিল্লির মতো বাংলাতেও ভোটবে পড়ে না। আসলে ভোটের দিকেই চোখ, মানে পাখির চোখ বললেও কম বলা হবে। আর এই ভোটের দিকে চোখ রেখেই হিন্দু হিন্দু একটা রব তুলছেন শুভেন্দুরা। তাদের অঙ্কটা একেবারে জলের মতো সোজা। হিন্দু সরকার হবে 26-এ, হিন্দু সরকার হবে। কিভাবে হিসাব করতে হয় শুভেন্দু অধিকারী জানে। হিন্দুরা 1 কাট্টা হয়েছে, আর একটু করা দরকার। হিন্দু 39% 1 কাট্টা হয়েছে বলেই আমরা 2,33,27,000 ভোট, আর 5% হিন্দুকে আমাদের পক্ষে ভোট করাতে হবে। কিভাবে হিসাব করতে হয় শুভেন্দু অধিকারী জানে। আর শুভেন্দুদের এই হিসেবটাই ঘেঁটে দিতে সরস্বতী পুজো বন্ধ নিয়ে বিধানসভায় উত্তর দিতে হয়েছিল স্বয়ং মুখ্যমন্ত্রীকে। আর পুরসভার খাড়া নামলো শিক্ষা বিভাগের চিফ ম্যানেজার সিদ্ধার্থ ধারার ওপর। আগের সার্কুলারও প্রত্যাহার করে নেওয়া হয়েছে। যে লোকটি করেছে সে লোকটি অন্যায় করেছে, তার সাথে সাথে আমরা জানার পরে কর্পোরেশন দিয়ে কমিশনার 2টো নোটিফিকেশন অলরেডি বার করে দিয়েছে। সিদ্ধার্থ ধারাকে আমরা শোকজ করেছি যে তিনি এইরকম একটা সার্কুলার কিভাবে তিনি করলেন। না কমিশনার জানে, না আমাদের MMIC এডুকেশন জানে, না এ জানে। এ রাজ্যে সরকারি আমলাদের ধরে কটি মাথা আছে যে কোনো নির্দেশ না পেয়ে তারা এত বড় একটি স্পর্শকাতর ঘটনায় বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে ঈদের ছুটি বাড়িয়ে দেবে? এবার কেন করেছেন? আপনি বিরোধীদের কথা বলছেন, তিনি আবার কি উদ্দেশ্যে করলেন এখন তো সেটাও প্রশ্ন। মেয়র বা কর্পোরেশনকে ফলস পজিশনে ফেলতে করেছেন কিনা এগুলো তো খতিয়ে দেখতে হবে। এটা নজরে আসতে স্বয়ং মেয়র, গোটা কর্পোরেশন তারা যথাযথ ব্যবস্থা নিয়েছেন। যে ওই অন্যায়টা করেছে, যে বদমাইশটা, কমিউনালিজমকে হাওয়া দেওয়ার জন্য এইসব করা হয়েছে। কাগজে কলমে কোনটা একদিন লিখে রেখেছে আর কোনটা 2 দিন লিখে রেখেছে, নাকি 1 দিন 2 দিন ছুটি ইত্যাদি দিয়ে ঈদ উল ফিতরের ছুটি বাড়ানো হয়েছে,
এই গোছের একটা কোনো মনোভাব দেখিয়ে বিজেপিকে সুবিধা করে দেবার কোনো বন্দোবস্ত কিনা, এই প্রশ্নটা থাকবেই। কলকাতা পুরসভার এই বিজ্ঞপ্তি বাতিল আসলে বাংলার সনাতনী সমাজে জাগ্রত রূপের চেতনার যে বহিঃপ্রকাশ হচ্ছে তাতে ভয় পেয়েছে কলকাতা পুরসভা এবং তার মালকিন এবং তার মূল যে হোতা জনাব ফিরাদ সুরাবর্দী হাকিম। এটা এক অফিসার দায়িত্বজ্ঞানহীন কাজ করেছেন, কারুর সঙ্গে কথা না বলে ইতিমধ্যেই তাকে শোকজ করা হয়েছে, ফলে ওটার দিকে কারুর তাকাবার দরকার নেই। এরকম কোনো হয় না, গভর্নমেন্টের ছুটি আমাদের ছুটি, গভর্নমেন্টের ক্যালেন্ডার অনুযায়ী আমরা চলি। মুখপাত্র কাউকে তাকাতে বারণ করলেন, মেয়র বললেন সরকারের ক্যালেন্ডার অনুযায়ী তাঁরা চলেন। পুরসভার ক্যালেন্ডারেই তো দেখা যাচ্ছে ঈদে 2 দিন ছুটি, বিশ্বকর্মা পুজোয় কোনো ছুটি নেই। তাহলে শিক্ষা বিভাগের চিফ ম্যানেজার ভুলটা কোথায় করেছেন? হইচই হতেই কি তাকে ওই বলে না বলির পাঁঠা করা, সেটা করা হলো, মুখ বাঁচানোর চেষ্টা হলো এভাবে? যে আমলারা শুধুমাত্র মৌখিক নির্দেশের ভিত্তিতে তাদের প্রভুদের খুশি করার জন্য এই ধরনের নির্দেশনামা বের করেন, তার খেসারত এবং তাতে শেষ পর্যন্ত যে বলি কাটে হাঁড়ি কাটে তাদেরই মাথা দিতে হয়, তার প্রমাণ ওই শিক্ষা দপ্তরের চিফ ম্যানেজার। উৎসব যখন সবার, তাহলে ছুটিও সবার। বিশ্বকর্মা পুজোর পর যেন হাত না পড়ে, ঈদ উল ফিতরেও যেন হাত না পড়ে, আমরা সেই মতের পক্ষে। এই নিয়ে আজকের মতো এই রাজনৈতিক ছেঁচড়ামি হতে আমি কোনোদিন দেখিনি। আজকের এই ঘটনা আসলে এই সরকারের সনাতন বিরোধী মানসিকতাকে প্রকাশ করে দিয়েছে। এই সরকার মোল্লাদের সরকার, এই সরকার মুসলমানদের সরকার, এই সরকারের মুখ্যমন্ত্রী মুসলিম তোষণকারী, হিন্দু বিরোধী, মুসলিম লীগ 2 এর সরকার। বঙ্গের রাজনীতি এখন 26-এর লাইন ধরে ছুটছে। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা 26-এর সমীকরণ নোটবুকে কষে রেখেছেন। হিন্দু ভোট আর 5%, 5% বাড়াতে পারলেই কেল্লা ফতে। শুভেন্দু মনে করছেন তৃণমূল বাই বাই। ফলে বুঝতেই পারছেন রাজনীতির সেই ধর্মাস্ত্রেই শান দিতে হচ্ছে গেরুয়া শিবিরকে। তার মধ্যে শুভেন্দুদের হাতে আরও একটা অস্ত্র রয়েছে, সেটা হচ্ছে চা বাগান। উত্তরবঙ্গের ভোট রাজনীতিতে চা বাগান একটা বিগ ফ্যাক্টর, বড় বিষয়। সেই চা বাগানেরই পড়ে থাকা 30% জমি বাণিজ্যিক কাজে লিজ দিচ্ছে রাজ্য। মুখ্যমন্ত্রীর সেই সিদ্ধান্তে উত্তুরে হাওয়া তপ্ত হচ্ছে। দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা আজ রাজভবনে এসেছিলেন। তিনি ফুঁসছেন মুখে হুঁশিয়ারি। রাজভবনের বাইরে দাঁড়িয়ে শাসক সুপ্রিমোকে নন্দীগ্রাম সিঙ্গুরের জমি আন্দোলন মনে করিয়ে দিলেন তিনি। আজকে রাজু বিস্তা কলকাতায় এসে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করলেন এবং জানিয়ে দিলেন কোনো অব্যবহৃত জমি উত্তরবঙ্গের চা বাগানগুলিতে নেই। যদি মুখ্যমন্ত্রী এই ধরনের কোনো রকম সিদ্ধান্ত নেন এবং কার্যকর করেন তাহলে কিন্তু পাহাড়ে অন্য রকম সিচুয়েশন তৈরি হবে। এক কথায় তিনি হুঁশিয়ারি দিয়ে গেলেন। 2019 में ममता दीदी ने एक ऐसा फैसला लिया जिसमें मौजूदा टी गार्डन में 15% जमीन यानी उद्योगपतियों को और इन्वेस्टर को देने का फैसला लिया और 15% के बाद अब जाकर के 2025 में दोबारा उसको 15% से बढ़ा करके 30% जो है चाय बागान की जमीन जो है उद्योगपतियों को और इन्वेस्टर को देने का उन्होंने निर्णय लिया, जो सरासर इलीगल है और वो भारत के संविधान के विरुद्ध भी है। ममता दीदी का जो लगातार अन्याय हो रहा है दार्जिलिंग तराई डूअर्स के ऊपर में, उसकी शिकायत करने के लिए आज हम महामहिम गवर्नर साहब के पास आए। তিনি মনে করিয়ে দিলেন নন্দীগ্রাম এবং সিঙ্গুরে 1000 একর জমি নিয়ে তৃণমূল সেই সময়ে যে আন্দোলন করেছিল, আজকে কিন্তু চা বাগানের এই যে জমির সংখ্যা তা 1 লক্ষ একরেরও বেশি। ফলে তার পরিণাম কিন্তু অন্য হতে পারে। अब आप कल्पना करिए, दार्जिलिंग तराई डूअर्स में करीब 400 चाय बागान है, एवरेज करीब 1000 एकड़ जमीन एक गार्डन के अंतर्गत आता है। इसका अर्थ ये हुआ कि 4 लाख एकड़ जमीन में से आप 1,30,000 एकड़ से ज़्यादा जमीन जो है आप उद्योगपतियों को फ्री में आप दान में दे रहे हो। कि ये जो सिंगूर और नंदीग्राम था, यहाँ सिर्फ 1000 एकड़ की जमीन की बात थी,
लेकिन दार्जिलिंग, तराई, डुवर्स और नॉर्थ बंगाल में आप 1,30,000 से ज़्यादा बड़ी जमीन जो है आप उद्योगपतियों को फ्री में, मुफ्त में आप बांट रहे हो। अगर ये ममता दीदी बाय फोर्स कानून लागू करती है तो भविष्य में जो भी इसके परिणाम होगी निकलेंगे, उसके लिए जिम्मेदार ममता बनर्जी स्वयं होंगी। নরেন্দ্র মোদী অমিত শাহকে ইতিমধ্যে চিঠি লিখেছেন রাজু বিস্তা। বিজেপি সাংসদের আগেই শুভেন্দু নেমে পড়েছেন বিরোধিতায়। রোববার কালচিনির জনসভায় চড়া হুঁশিয়ারি দিয়ে এসেছেন শুভেন্দু অধিকারী। टी गार्डन वर्कर आप सबको 7 दिन के लिए जाना पड़ेगा। मैं भी रहूंगा, आपको भी धरना प्रदर्शन में रहना पड़ेगा। एक गैजेट नोटिफिकेशन फाड़ना पड़ेगा, এই বিতর্কের সূত্রপাত বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। মুকেশ আম্বানি, সজ্জন জিন্দালদের উপস্থিতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন ইকো ট্যুরিজমের জন্য পড়ে থাকা চা বাগানের 30% জমি রাজ্য অনুমোদন করবে। Thank you very much indeed. Now wherever the tea garden, the land is available, where tea plantation is not there, we are allowing instead of 15%, 30%, 30%, 30%. চা বাগানের জমি বিতর্কে মুখ্যমন্ত্রী রাজ্যের সিদ্ধান্তের ব্যাখ্যাও মঙ্গলবার দিয়েছেন। বলছেন জমি আইনের কোনো বদল হচ্ছে না, বিতর্কের তোয়াক্কা না করেই ধুঁকতে থাকা 6টি চা বাগানের জমি 3 বছরের জন্য লিজে দেওয়ার বিষয়টিও অনুমোদন করা হয়। কিন্তু শুভেন্দুদের কি এত সহজে থামানো যাবে? जो चा बागान को खत्म करेगा वो बंगाल का कुर्सी से चला जाएगा। सीपीएम भी लग गया है, ममता बनर्जी के सरकार जाने वाला है। উত্তরবঙ্গে কিছু চা শ্রমিকদের সাথে যুক্ত লোকেরা বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক গুজব ছড়াচ্ছেন। ये टी गार्डन इंडस्ट्री को ममता बनर्जी खत्म कर रहा है। অ্যাকচুয়াল ঘটনাটা বুঝতে পারিনি। চা বাগানে যেখানে চা জন্মায় সেটা কোনো রকম ভাবে ক্ষতি করা যাবে না। যে জমিতে চা হয় না বা পড়ে আছে সেখান থেকে আমরা কমার্শিয়াল অ্যাক্টিভিটিস করতে বলেছি, এই কারণে যাতে লোকাল এমপ্লয়মেন্ট ক্রিয়েট হয় এবং ট্যুরিজমটা ডেভেলপ করে। तो मेरा स्पष्ट करना है, ये जमीन हमारी बाप दादाओं की है और आज आकर के टीएमसी सरकार हमें हटाना चाहती है, रोहिंग्या को बसाना चाहती है, बांग्लादेशी घुसपैठियों को बसाना चाहती है, वो हम होने नहीं देंगे। যত কাণ্ড মালদায়। আচ্ছা, যদি এটা বলি তাহলে কি খুব ভুল বলা হবে? গত কয়েক মাসে যদি দেখেন এই মালদাতে, সেখানে অপরাধ এবং অপরাধীদের একটা রমরম করা ছবি একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে। এবং এটাও স্পষ্ট হয়ে গিয়েছে ইতিমধ্যে যে মালদাকে করিডর করে অস্ত্র পাচারের কাজ দিব্য চলছে, তা দিব্য ওপারেও পৌঁছে যাচ্ছে। আর সব যেন ওই বলে না বায়ে হাত কা খেল, মানে এত ইজিলি হচ্ছে। সেখানে ইজিলি শব্দটা আমি খুব কনসিয়াসলি বললাম, তার কারণ ইজিলি হচ্ছে কি করে? যাদের আটকানোর কথা তারা তাহলে কি করছে? তাদের টোপকে ইজিলি করে ফেলা যাচ্ছে কি করে? হ্যাঁ, পুলিশ কোথায়, বিএসএফ কোথায়, এসব কিছুই কি তারা দেখতে পাচ্ছে না, নাকি অন্য কিছু? হ্যাঁ, এই প্রশ্নটা উঠছে। চীনের মতো স্টার চিহ্ন দেওয়া অস্ত্র আসছে মুঙ্গের থেকে, উন্নত মানের 9mm বা 7mm পিস্তল, যা চীনের বলে মোটা টাকায় বেচেও দিচ্ছে কোনো কোনো পাচারকারী। শুধু গত 1 মাসে অস্ত্র উদ্ধারের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে পরিস্থিতি ভয়াবহ, ফাঁকফোকর বিস্তর। মূলত এই আগ্নেয়াস্ত্রগুলো চীন থেকে নয়, আসছে মুঙ্গের থেকে, এবং মুঙ্গের থেকে ঝাড়খণ্ড হয়ে হাত বদল করে পরপর সেটা নদী পেরিয়ে মালদাতে ঢুকে পড়ছে, এবং এই মালদা থেকে আবার হাত বদল হয়ে ক্রমশ সেটা চলে যাচ্ছে ওপারে, মানে বাংলাদেশে ওপারে রয়েছে শিবগঞ্জ এবং চাঁপাইনবাবগঞ্জ। বিশেষ করে শিবগঞ্জের কথা উঠে আসছে। অন্যদিকে আবার সাধারণ মানের যে সমস্ত আগ্নেয়াস্ত্র তৈরি হচ্ছে, সেটা পুলিশ সূত্রে খবর সেটা তো মালদাতেই তৈরি হচ্ছে। মালদার কালিয়াচকে, বৈষ্ণবনগরে এমন কিছু কারখানার হদিশও মিলেছে যেখানে সাধারণ মানের আগ্নেয়াস্ত্র তৈরি হয়।
ফলে বুঝতেই পারছেন অবস্থা কোন দিকে যাচ্ছে। অস্ত্র তো নয়, যেন দোকান বাজার, মানে আলু পটল যেভাবে বিক্রি হয় সেরকম এই হারে পাওয়া যাচ্ছে সব। এবং শুধু অস্ত্র নয়, পাচার হচ্ছে কোটি কোটি টাকার মাদক, যা তৈরি হচ্ছে মালদাতে। এমন বহু মাদক কারখানার হদিশ পাওয়া গিয়েছে। অন্যদিকে আবার ওপার থেকে জাল নোট এপারে আসছে। এখন 200 টাকার জাল নোট সব থেকে বেশি বলে পুলিশ সূত্রে খবর পাচ্ছি আমরা। এত কিছু আসছে যাচ্ছে, এপার ওপার হচ্ছে, কিন্তু আটকানো যাচ্ছে না। এটা আশ্চর্য নয় বলুন? এখানে বিএসএফ এর চোখে ধুলা দিয়ে সব ক্রস বর্ডার টেররিজমে ওরাও ঢুকছে এখানে, ফলে ক্রাইমটা বাড়ছে। এটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট বিএসএফ দেখছে, বর্ডার তো স্টেট গভর্নমেন্ট, এখানে বিএসএফ দেখে নজরদারি তো চলছেই। এবার বিএসএফ ধরছেও তো, পুলিশও ধরছে, বিএসএফও ধরছে। বিএসএফ এর হাতে কম ধরা পড়ছে, বেশি পুলিশের হাতে ধরা পড়ছে। বুঝতে পারলেন, এই গোটা বিষয়টার দায় তৃণমূল কেন্দ্রের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। আবার বিজেপিও পাল্টা দিতে ছাড়ছে না। বিএসএফ তো খালি বর্ডারটুকু দেখে, বর্ডারের ডেপথে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দেখে, কিন্তু তারপরে সম্পূর্ণটা তো রাজ্য সরকারের কন্ট্রোলে। স্বাভাবিকভাবে এখানে যদি জঙ্গিদেরকে ওকে শেল্টার দেওয়ার ব্যাপার হয়, অস্ত্র লেনদেনের ব্যাপার হয়, মাদকদ্রব্য লেনদেনের ব্যাপার হয়, সেটা কিন্তু রাজ্য সরকারকে দেখতে হবে। আচ্ছা, সাম্প্রতিককালে কি যেখানেই শিক্ষা সেক্ষেত্রেই কেলেঙ্কারি? জানি না, এই প্রশ্নের উত্তর পেতে গেলে একটু উত্তরে যেতে হবে, ছবিটা দেখতে হবে। এই যে বড় বিল্ডিং ভেঙে খান খান করে ফেলা হচ্ছে, এটা কিন্তু স্কুল। চাঁদমুনি টি এস্টেট জুনিয়র বেসিক স্কুল, তার নতুন ভবন শিলিগুড়িতে ভেঙে গুড়িয়ে দিচ্ছে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ। কি কারণ? গল্প আছে, একটা কেলেঙ্কারির ছায়া আছে। আসল স্কুল এখানে কখনোই ছিল না, আর এই জায়গা থেকে কিছু দূরে মূল রাস্তার পাশে সেই স্কুল বহুদিন ধরে চলছে। কিন্তু জমি হাঙরদের সেটা ভালো লাগছিল না। স্কুল পরে হবে, আগে জমি চাই, তাই স্কুলটির পিছনে এই জায়গা সরিয়ে এখানে বিল্ডিং তৈরি হচ্ছিল। আর এত কিছু হয়ে গেল, এত কিছু ঘটনা ঘটে গেল, এতে শাসক দলের কানেকশন জুড়বে না সেটা হয়নি। এক্ষেত্রেও সেই কানেকশন পাওয়া গিয়েছে। স্কুলটা ওখানে শিফট করে দিয়ে যাতে সামনে স্কুলটা আছে সামনের জায়গায়, এই জায়গাটাও হয়তো কোনো কাজে ব্যবহার করবে। কত দাম হতে পারে? অনেক, 1 কাঠা জমির দাম প্রায় 40 লাখ টাকা হবে। ওখানে কতটা আছে? 6 বিঘা জমি আছে, কয়েক কোটি টাকা দাম। কয়েক কোটি টাকা দাম। আর বিষয়টা হচ্ছে, যিনি অভিযোগ করছেন, এ নিয়ে লড়ছেন, তিনি কিন্তু শাসক দল মানে তৃণমূলের বিরোধী কেউ নয়। এই অভিযোগকারী মাটিগাড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভোলা ঘোষ, শাসক দলের তিনি দাপুটে নেতা। আর এই সব কথা মুখ্যমন্ত্রী দপ্তর পর্যন্ত পৌঁছে গিয়েছে। ইমেইলে অভিযোগ হয়েছে, পাশাপাশি রাজ্যের মুখ্য সচিব, শিলিগুড়ির পুলিশ কমিশনার, শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, কাউকে বাদ রাখেননি এই শাসক নেতা। সবার কাছে তিনি ইতিমধ্যেই অভিযোগ করে ফেলেছেন। এত কিছুর পর পদক্ষেপ হলো এতদিনে, নতুন স্কুল ভবন ভেঙে দেওয়া হচ্ছে। তবে পাশাপাশি এই প্রশ্নটা উঠছে যে বিষয়টা কি আসলে তৃণমূল ভার্সেস তৃণমূল? শাসক ঘনিষ্ঠের দিকে এক্ষেত্রে আঙুল উঠছে, আর শাসক নেতাই গেল রব তুলে পথে নেমেছেন। ফলে কি চলছে বোঝা মুশকিল। তবে যারা এই যাবতীয় কর্মকাণ্ডের পিছনে, তাদের কিন্তু অভিযোগকারীর নেতা যিনি, তিনিও চিনতে পারছেন না। প্রশ্ন হচ্ছে, পারছেন না নাকি কোনো কারণে চিনতে চাইছেন না? কোন কোম্পানি এটা? এটা কোশিকা বিল্ডার্স। কারা এটা? জানি না, প্রোপাইটারের নাম জানি। তৃণমূলেরই দলের জেলার নেতারা আছেন বলতে পারবো না, বলা হচ্ছে। বলতে পারবো না, আমি চিনি না। আসলে কথা অনেক দেওয়া হয়, রাখা কতটা হয় সেটাই প্রশ্ন। সবই তো নেতাদের ফাঁপা বুলি। এর মধ্যে আরো কারা জড়িত, এই জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি করেছিলাম, আগামীকালও একটা চিঠি করব। মাটিগাড়া ব্লকে যত এরকম হাই রাইজ বিল্ডিং আছে সবগুলোই যাতে তদন্ত করা হোক। কেন বেশিরভাগ আমার মনে হয় বিল্ডিংগুলো কোনোটা নদীর চর, এত বড় বড় জমি, সবই যে রেকর্ড ল্যান্ড সেটা না। আজ এ পর্যন্ত।